শিবপ্রসাদের কষ্ট সহ্য করতে না পেরে তটিনীকে ফোন করে শিবানীর ব্যাপারে সবকিছু বলে দিল নন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দা শিবপ্রসাদকে বলতে থাকে, আপনি এভাবে কষ্ট পাচ্ছেন কেন? নন্দা নন্দা বলতে থাকে, আপনার কি কোনোভাবে শিবানীর সঙ্গে কোনো যোগসূত্র আছে যার কারণে আপনি এভাবে কষ্ট পাচ্ছেন? তখনই তটিনী শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তুমি এখানে চলে এসো। আমার এই গ্রামের মাঝখানে একটি একটি বাড়িতে আমার জায়গা হয়েছে। এখানে এখানে আমি রান্না বান্না সবকিছু করে খাচ্ছি। তুমি চলে এসো, পরে তোমার সঙ্গে এসব ব্যাপারে কথা হবে। এখানে এলে ডিটেলসে সকল কথা বলবো। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় নন্দা নন্দা বলতে থাকে, কি হয়েছে আমাকে সবটা বলুন। তখন তখন শিবপ্রসাদ নন্দাকে রিকোয়েস্ট করলে তখন নন্দা তটিনীর সঙ্গে কথা বলে। তটিনী বলতে থাকে, আপনি আপনি বলুন তো, সত্যিই কি আপনি শিবানীর ব্যাপারে কিছু জানেন যার কারণে আপনি চিঠিটা লিখেছিলেন? তখন তখন নন্দা বলতে থাকে, আমি আমি সবটা বলবো আপনাকে। আপনি আপনি চিন্তা করবেন না, আমি আমি সবটা আপনাদের বলে দেব। তখন শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ নন্দা, আপনি বলুন শিবানীর ব্যাপারে যা যা জানেন সবটাই বলুন। ওর ব্যাপারে কি কি জানেন আপনি আমাকে আমাকে প্লিজ বলুন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে সবটা বলে দিন। তখন তখন নন্দা নন্দা বলতে থাকে, আমি আমি কিচ্ছু বলতে পারছি না, কারণ কারণ আমাকে টার্গেট করা হয়েছে। এরপরে শিবপ্রসাদের কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছেন আপনি? টার্গেট করা হয়েছে মানে? তখন নন্দা বলতে থাকে, আমি যদি কিছু বলে দিই তবে আমাকে হয়তো বা মেরে ফেলা হবে। আমাকে আমাকে মেরে ফেলবে, তার কারণে আমি কিছু বলতে পারছি না। আমাকে আমাকে দিয়ে কিছু বলানো হচ্ছে না। আমাকে আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। আমি এই জন্যই আপনাকে কিছু বলতে পারছি না। আমি আমি আপনাকে যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। এখনো কিন্তু আমাদের উপরে নজর রাখা হচ্ছে। এখানে এখানে চারপাশে কিন্তু একজন একজন করে দাঁড়িয়ে আছে যারা আমার আর আপনার উপর নজর রাখছে। তাই বলছি, আপনি এখান থেকে চলে যান। আমিও চাই যে শিবানী তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায় পাক। আমিও চাই যে ওর অপরাধীদের বিচার হোক আর ও এটা দেখে শান্তি পাক। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে প্লিজ আমাকে বলুন। তখন শিবানী বলতে থাকে, আচ্ছা, আপনি 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 শিবানীর কি হন বলুন তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে আসলে শিবানী আমার বোন, আমি শিবানীর ভাই। তাই আমি এতটা মরিয়া হয়ে উঠেছি শিবানী কোথায় আছে জানার জন্য, শিবানীর সঙ্গে আসলে কি হয়েছে। আর আপনি তো চিঠিটা লিখেছিলেন যে শিবানী মরেনি, শিবানীকে মারা হয়েছে, শিবানীকে খুন করা হয়েছে। আপনি তো চিঠিটা লিখেছিলেন, তাই না? তখন তখন নন্দা বলতে থাকে, আমি লিখিনি। তখন তখন দেখা যায় নন্দার কথা শুনে শিবপ্রসাদ কিছুতে বিশ্বাস করতে চায় না। তখন তখন নন্দা বলতে থাকে, আপনি আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তবে তবে আমার করার কিছুই থাকবে না। আমি আমি কি করে আপনাকে বিশ্বাস করাই? আমি কি করে আপনাকে বিশ্বাস করাবো? আমি তো কিছুই জানি না। তখন তখন দেখা যায় আশেপাশে তাকিয়ে নন্দা সেখানে সেখানে আড়ালে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে একটি একটি চিরকুটে কিছু লিখে লিখে দেয় শিবপ্রসাদকে আর বলতে থাকে, এটা আপনি সময় করে পড়ে নেবেন। এখন যদি আমি কিছু বলি তবে তবে কেউ এখানে এখানে আমার উপরে নজর রাখা হচ্ছে। আপনি এখান থেকে চলে গেলে আমাকে আমাকে হয়তো বা মেরে ফেলা হবে। তার কারণেই আমি এই কাগজে সবকিছু লিখে দিয়েছি। আমি যদি মরেও যাই তবে তবে আপনার কাছে এভিডেন্স গুলো থেকে যাবে। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে কিছুতেই কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাকে বাঁচাবো। আপনাকে আমি বাঁচাবো। আমি আপনাকে কথা দিচ্ছি। তখন এ কথা শুনে নন্দা বলতে থাকে, আপনি আপনি বাঁচাতে পারবেন না, আপনাকেও মেরে ফেলা হবে। আপনি এখানে কেন এসেছেন? এখন যদি ওরা জানতে পারে যে আপনি শিবানীর ভাই তবে আপনাকেও মেরে দেবে। আপনাকেও আর ওরা ওরা বাঁচতে দেবে না। আপনি এখানে কেন নিজের জীবন বাজি রেখে এসেছেন বলুন তো? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের আমাদের কাজে রিস্ক থেকেই যায়। তার মধ্যে এটা আমার আপনজনের ন্যায়ের কেস। এটা তো আমাকে লড়তেই হবে। আমি আমি তো কতজনের জন্য কত কিছু করি, তবে নিজের বোনকে ন্যায় পাইয়ে দিতে এটুকু করতে পারবো না? নিজের জীবনে রিস্ক নিতে পারবো না? আর আপনি আপনি যদি আমাকে সাহায্য করেন, আমার সঙ্গে কোঅপারেট করেন তবে তবে একটু আমার সুবিধা হবে। আর যদি না করেন তবে আমি কলকাতায় জানাতে বাধ্য হব। কলকাতায় যদি আমি খবর পাঠাই এখানে
এখানে আমার পুরো ফোর্স চলে আসবে, তখন তখন আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর আমি চাচ্ছি না যে আপনাকে তুলে নিয়ে যেতে, কারণ কারণ আমি আপনাকে সম্মান করছি, আপনি আমার দিদির বোন, তাই আমি আপনাকে সম্মান করছি। তখন নন্দা বলতে থাকে, আমি আমি সবটা বলতে চাই, কিন্তু আমি যদি এখানে সবটা বলি তবে তবে আপনাকেও বাঁচতে দেবে না আর আমাকেও বাঁচতে দেবে না। কিন্তু কিন্তু আমি এটুকু বলতে চাই যে আমার বিশ্বাস শিবানী এখনো আছে, শিবানীর কিচ্ছু হয়নি। শিবানীকে কোনো একটা জায়গায় অন্তর্ধানে রাখা হয়েছে, ওকে ওকে আটকে রাখা হয়েছে আমার বিশ্বাস। কারণ কারণ যদি একটা মেয়েকে মেরে ফেলা হতো, সেই মেয়ের লাশটা তো অন্তত পক্ষে আমরা পেতাম, আজ নয় কাল অবশ্যই পেতাম, তাই না? আমরা শিবানীর কোনো খোঁজ পাইনি শিবানীর। হঠাৎ হঠাৎ একদিন শিবানী উবে গেল, শিবানীকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেক চেষ্টা করেছি আমি, অনেক খুঁজেছি। আমরা দুজনে অনেক ভালো বন্ধু ছিলাম, শিবানী আর আমি সবসময় একসঙ্গে সবকিছু করতাম, দুজনে একসঙ্গে চলাফেরা করতাম, সবকিছুই করতাম। ঠিক তখনই নন্দার চোখ পড়ে একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে থেকে কেউ একজন দাঁড়িয়ে সবকিছু শুনছে। এটা দেখে নন্দা চুপ হয়ে যায়। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো, আপনি চুপ হয়ে গেলেন যে? হঠাৎ ওদিকে তাকিয়ে কি চুপ করে গেলেন? ওদিকে কি আছে আপনি আপনি ভয় পাচ্ছেন কেন? একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি, আমি আপনার সাথে আছি, আপনি আপনি একদম ভয় পাবেন না। তখন এ কথা শুনে নন্দা বলতে থাকে, প্লিজ আপনি চলে যান, আমাদের ওপর নজর রাখছে, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনিও বাঁচুন, আমাকেও বাঁচতে দিন। আমি আমার জীবনটা হারাতে চাই না, আমি চাই না যে আমাকেও শিবানীর মতো কেউ কেউ এভাবে এভাবে সরিয়ে দিক, শিবানীর মতো আমিও উধাও হয়ে যেতে চাই না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি নিজের নিজের কোনো ক্ষতি হবে না, আপনি নিজের উপর ভরসা রাখুন এবং আমাকে আমাকে বিশ্বাস করতে পারেন, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার জীবনের রিস্ক আমি নিচ্ছি, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি আপনাকে কেউ ছুঁতেও পারবে না। তখন এই বলে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে চলে যায়। তখন তখন নন্দা বলতে থাকে, আমি এখন রান্নাগুলো সেরে নিই, তা না হলে ও আবার এসে আমার সঙ্গে অনেক রাগারাগি করবে। তখন তখন নন্দা রান্না করতে থাকে আর ভাবতে থাকে, সত্যি কি আমার সবটা বলে দেওয়া উচিত? আমি যদি বলে না দিই তবে হয়তো ছেলেটা অনেক কষ্ট পাবে, ছেলেটা ওর বোনের জন্য কতই না কষ্ট করে খুঁজে বেড়াচ্ছে। ছেলেটাকে আবার সাহায্য করতেই হবে, তা না হলে হয়তোবা ছেলেটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওকে বোঝাবো যে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকলে তোমাকে ওরা মেরে ফেলবে, ঠিক যেমন তোমার বোনকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তোমার বোনকে গ্রাম থেকে কোথায় যে উবিয়ে দেওয়া হলো আমরা কেউ জানি না। এদিকে দেখা যায় সত্যজিৎ মুখার্জিকে বলতে থাকে, আমরা কিন্তু কোনোভাবেই তোমাকে ছাড়বো না। ঠিক তখনই দেখা যায় লাট্টু ও পিকু এসে সত্যজিৎকে বলতে থাকে, ভালো দাদু, তুমি তুমি আমাদের অনেক ভালোবাসো, তাই না? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ, আমি তোমাদের অনেক ভালোবাসি। তখন তখন এ কথা শুনে লাট্টু ও পিকু বলতে থাকে, আমাদের আমাদের এই দুষ্টু দাদুরা না একটুও ভালোবাসে না, ওরা সবসময় আমাদের আমাদের কষ্ট দিতে চায়, তুমি প্লিজ কখনো আমাদের কষ্ট দিও না। তখন জিৎ বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবি। ঠিক তখনই টুনি বলতে থাকে, তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলবে না, এভাবে কথা বলার চেষ্টাও করবে না। ওরা ওরা বাচ্চা, ওদের সঙ্গে এভাবে কথা বলার রাইট কোথা থেকে পাও তুমি বলো, কোথা থেকে পাও? তখন তখন এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন দেখা যায় প্রাচী বলতে থাকে, সত্যি ভাই, এখন তুই ঝগড়া করিস না, তুই ভেতরে আয়, বস। তখন তখন টুনি বলতে থাকে, না রে প্রাচী, আমি এখানে বসতে আসিনি, আর আমি এই বাড়িতে বাড়িতে বসবো না। তখন তখন দেখা যায় প্রাচী বলতে থাকে, কেন রে সর্দি ভাই, তুই ভিতরে আসবি না, বসবি না? তখন তখন টুনি বলতে থাকে, না, আমি আমি যেদিন এদেরকে শুধরাতে পারবো, দেখবো এরা শুধরে গেছে, নিজেদের শুধরে নিয়েছে, ঠিক সেদিনই এ বাড়িতে আসবো, তার আগে নয়, তার আগে বাড়িতে ঢুকবো না আমি, এ কথাটা আমি বলে দিলাম। তখন তখন এ কথা শুনে দেখা যায় পিকু ও লাট্টু বলতে থাকে, ভালো দাদু, তবে তবে আমরা আসছি, ঠিক আছে, আর মাম্মি তো এসেই গেছে। তখন তখন দেখা যায় এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি তুমি যাও, তোমার মাম্মি এসেছে, তোমার মাম্মির সঙ্গে চলে যাও, তুমি আবার এসো, ঠিক আছে? তখন লাট্টু বলতে থাকে, ভালো দাদু, তুমি শুধু দিভাইকে আদর করছো, আমাকে তো আদর করছো না। তখন এ কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, আমরা আমরা তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমাদের দুজনকে আদর করি।
এরপরে দেখা যায় প্রতিদিন লাট্টু ও পিকুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন তখন নন্দিনী বলতে থাকে, আদিক্ষেতা দেখানোর আর জায়গা পায় না এখানে, প্লিজ এরকম আদিক্ষেতা দেখাবে না, তোমার এই আদিক্ষেতা দেখতে মোটেও ভালো লাগে না। তখন এ কথা শুনে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবে নন্দিনী, তুমি ভুলে যাচ্ছ যে ওরা ওরা তোমার বোনের ছেলে মেয়ে। তুমি তুমি একসময় ওদেরকে অনেক ভালোবাসতে, আর আজকে ওদেরকে দেখে তোমার আদিক্ষেতা মনে হচ্ছে, ওদেরকে দেখে তোমার তোমার গা ঘিন ঘিন করছে। তখন তখন ভানু বলতে থাকে, কেন কেন, উনি যা বলছে উনি তো ঠিকই বলছে, উনি তো কোনো ভুল বলেনি। তখন সত্যজিৎ বলতে থাকে, একদম একদম চুপ থাকবে, তুমি কেন বারবার কথার মাঝে কথা বলছো। তখন তখন ভানু বলতে থাকে, কথার মাঝে কথা তো বলতেই হয়, তা না হলে তো কথাটা অন্যদিকে গড়িয়ে যায়, তাই না। তখন দীপালি বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না এখানে এখানে এরকম এরকম সিনক্রিয়েট কেন করা হচ্ছে, আর সবাই সবার মনুষ্যত্ব বোধটা কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সবাই যেভাবে যেভাবে নিজেদের মধ্যে এরকম করে সংঘর্ষ করছে, তাতে তাদের আমাদের পরিবারটাই ভেঙে যাচ্ছে। তখন বাবিন বলতে থাকে, তোমরা তোমরা তো ইচ্ছে করে পরিবারটাকে ভেঙে দিচ্ছ, তোমরা তো চাইছো না পরিবারটাকে জিয়ে রাখতে, তোমরা তো চাইছো পরিবারটা যেন কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখন আরাধ্যা বলতে থাকে, প্লিজ মামুনি, তুমি তুমি এসবের মধ্যে কথা বলো না, তুমি এসবের কিছু বুঝবে না। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ওনারা ওনারা কিছুতেই বুঝতে পারছে না, প্রতিমি এসেছিল, প্রতিমিকে তো ওনারা বললে বলতে পারতো যে যে দিদিকে ছাড়ার কথা, কিন্তু ওনারা ওনারা কিছুতেই বললো না। তখন ত্রিপর্ণা বলতে থাকে, ওরা তো চাইছে যাতে যাতে আমার মেয়েগুলোর কপাল পড়ে, ওর ওর মেয়ের জন্য, ও প্রতিদিনের জন্য আমার আমার ছোট মেয়ে আরাধ্যা এতটা কষ্ট পেয়েছে, আবার আমার আমার বড় মেয়ে আয়ুষীকেও এতটা কষ্ট পেতে হচ্ছে, শুধুমাত্র শুধুমাত্র ওদের ওদের মেয়ের জন্য, ওদের মেয়ে প্রতিনির জন্য। আগে নন্দিনী ছিল, কিন্তু নন্দিনী এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই নন্দিনীকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু প্রতিনিকে আমরা কখনোই ক্ষমা করব না, কখনোই না। ও যা করেছে আমাদের সঙ্গে, এরপরে ওকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এ কথা শুনে দেখা যায় তখন আয়ুষী বলতে থাকে, মামুনি, আমি তোমাকে আমার মাম্মির থেকেও তোমাকে বেশি ভালোবাসতাম। আমি আমি তোমাকে আমার মমের থেকে বেশি ভালোবাসতাম, ভাবতাম যে তুমি আমার মম। আমি বেশিরভাগ সময় তোমার সঙ্গেই কাটিয়েছি। এদিকে এদিকে দেখা যায় প্রতিদিন প্রতিদিন লাট্টু ও পিকুকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর সেখানে সে লাট্টু ও পিকুকে বলতে থাকে, তোমরা তোমরা এখানে বসে রেস্ট নাও, তোমাদের পায়ের সঙ্গে আমাকে কথা বলতে হবে। তখন এ কথা শুনে দেখা যায় লাট্টু বলতে থাকে, মাম্মি, পা কি কোথাও গেছে, পাকে কি তুমি কোথাও খুঁজে পাচ্ছ না। পার কথা আমি অনেক তো ভেবেছি, পাকে তো কোথাও খুঁজে পাইনি, পা কোথায় গেছে, পা কখন গেছে, এখনো তো পা বাড়ি ফিরলো না। তখন তো তিনি বলতে থাকে, তোমাদের পা অবশ্যই আসবে, তোমাদের পা তোমাদের কাছে অবশ্যই ফিরে আসবে, তোমরা তোমার পাপকে নিয়ে ভেবো না, তোমরা তোমরা নিজেরা খেলা করো, তোমরা তোমরা খেলা করো নিজেরা নিজেরা, একদম একদম চিন্তা করবে না, তোমাদের পা অবশ্যই ফিরে আসবে। তখন এই বলে তখনই দেখা যায় দীপালি তটিনীকে ফোন করে বলতে থাকে, তটিনী, কি করছিস, বাচ্চাদের নিয়ে বাড়ি পৌঁছেছিস। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ মা, বাড়ি পৌঁছেছি। তখন তখন দীপালি বলতে থাকে, আচ্ছা রে, বলতো শিবপ্রসাদ আসলে কোথায় গেছে, আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, জামাইকে জামাইকে কোথায় পাঠিয়েছিস, জামাইয়ের নাকি খুব বিপদ, তুই তো নিজেই বললি। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ মা, আমি তোমাকে সবটা বলবো, তোমার জামাইয়ের প্রচন্ড বিপদ, এখন ওর পাশে আমাকে থাকতে হবে। আমি আমি আবার লাট্টু ও পিকুকে তোমার কাছে রেখে ওর কাছে যাব, ওখানে আমাকে যেতে হবে। ও ও অনেকটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে আমাকে ওকে সামলাতে হবে। এরপরে এরপরে ওখান থেকে এসে আমি তোমাকে সবটা খুলে বলবো, আমি তোমাকে সবকিছু বলবো, যা যা ঘটনা ঘটেছে। কিন্তু এখন এখন প্লিজ তুমি আমাকে কিছু জিজ্ঞেস করো না, এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না। তখন দেখা যায় দীপানি বলতে থাকে, কোনো কোনো কি ঝামেলা হয়েছে, কোনো বিশেষ কারণ। তখন তটিনী বলতে থাকে, আমি তোমাকে বললাম তো মা, বলবো, আসলে আসলে ওর একটা অতীতের সামনে চলে আসছে, ওর একটা অতীতের মুখোমুখি ওকে হতে হচ্ছে, তার কারণে ও এরকম করে আমাদের থেকে দূরে গেছে, আর সেখানে ওকে আমাকে সাহায্য করতে হবে।